This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন্ন এবার শতাংশ জানুয়ারির শেষ তারিখে এপ্রিলের ভবিষ্যৎবাণী করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন 50% ভোট পাবে বিজেপি, মানে আসন্ন বিধানসভা নির্বাচনে। শুধু তাই নয়, তিনি বললেন যে প্রচণ্ড জনমত পাবে বিজেপি। এই প্রচণ্ড জনমত, এই বিষয়টাতে আবার তৃণমূল একমত হতে পারছে না। বিজেপির কর্মী সভায় যা ভিড় হচ্ছে তা তৃণমূলের জনসভার সঙ্গে তুলনীয়। শিলিগুড়িতে ভরা ময়দান দেখে বললেন বিজেপির চাণক্য, तृणमूल कांग्रेस की जितनी सभा होती है इतना हमारा कार्यकर्ता सम्मेलन आज दिखाई पड़ रहा है। यही बताता है कि ममता दीदी का जाने का समय आ गया। এমন কথা 2021-এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা যেত, কিন্তু রেসে নেমে তৃণমূল 200 পেরিয়ে যায়, বিজেপি 77-এ থমকে গিয়েছিল। 2026-এ বিজেপি নেতাদের মুখে আর সংখ্যার কথা সেভাবে শোনা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট সংখ্যক আসনের কথা না বলে আনুপাতিক হারের কথা এর আগে বলেছেন। ডিসেম্বরে সাংবাদিক বৈঠকে বলেছিলেন 2/3 আসনে জিতবে বিজেপি। 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। তারপর বিজেপির কোর কমিটির মিটিংয়ে 200টি আসনে জেতার টার্গেট বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক মাস পরে লক্ষ্যমাত্রাটা আরেকটু বড় করে দিলেন। আসন নয়, শতাংশের কথা বললেন। বারাকপুর ও শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলায় এবার 50%-এর বেশি ভোট পাবে বিজেপি। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। বাংলায় এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল এককভাবে 50%-এর ওপর ভোট পায়নি। সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড আছে বামফ্রন্টের। 1982 সালে বামফ্রন্ট পেয়েছিল 52.7% ভোট। কংগ্রেস 1962 সালে পেয়েছিল 47.29% ভোট। তৃণমূল 2021-এ তাদের সেরা পারফরমেন্স পেয়েছে 48.5% ভোট। 2019 সালে বিজেপি পেয়েছে 40.6% ভোট। এটাই এখনো পর্যন্ত বিজেপির বাংলায় সেরা পারফরমেন্স। অমিত শাহের ঘোষণা অনুযায়ী বিজেপি 50%-এর আশপাশে পৌঁছলেও 200-র গন্ডি হাসতে হাসতে পেরিয়ে যাবে। কিন্তু তৃণমূল তো মাঠ ফাঁকা করে চলে যায়নি। तो वो प्रेडिक्शन करेंगे कि केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करें, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे। বিজেপি বাংলার জন্য কি করেছে প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया? 12 ट्रेनें नई दी है और लगभग 10 लाख करोड़ से ज्यादा रुपया, 10 लाख करोड़ से ज्यादा रुपया हमने बंगाल सरकार को दिया है। সকলকে খানিকটা অবাক করে দিয়েই মা মাটি মানুষের কথা শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। माँ, माटी और मानुष तीनों की रक्षा करनी है तो वंदे मातरम का सम्मान करने वाला कमल फूल का भारतीय जनता पार्टी का सरकार बनानी पड़ेगी। 50%-এর ভবিষ্যৎবাণী করলেও দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট গণনা পর্যন্ত সতর্ক থাকতে হবে। 21 सरकार बनाने के बाद भी देश भर के कार्यकर्ता और हमारे नेता नरेंद्र मोदी जी के दिल में सुकून नहीं है। इनके चेहरे पर तो मुस्कान उस दिन आएगी जिस दिन बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। काउंटिंग तक आप और मंच पर बैठे हुए मेरे समेत सभी लोग सोना भी नहीं, सारे मतभेद भुलाकर एक मुस्त होकर हमने बंगाल को इस बार जीतना है। বিধানসভায় বামেরা শূন্য হতে পারে,
কিন্তু বাম সমর্থকদের ভোট যে মহামূল্যবান, আজকে বোধহয় এটাই বুঝিয়ে দিলেন অমিত শাহ। রাজ্যে এসে তিনি দাবি করলেন তৃণমূলের জমানা থেকে বাংলা বাম জমানায় অনেক ভালো ছিল। কোথাও গিয়ে কি বামেদের যে ভোট আছে সেটাকেই নিজেদের দিকে টানার চেষ্টা করলেন অমিত শাহ? এই প্রশ্ন তুলছেন অনেকেই। विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार। একই কথা শুনি আজব মন্থরার মুখে। আচ্ছা, অমিত শাহকে কেউ কি বামেরা বলেছে নাকি যে সার্টিফিকেট চাই? বললেন সিপিএম এর সরকার ভালো, অর্থাৎ বিজেপির ভোট নেই, সিপিএম কে বলছেন এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও। 34 বছরের বাম শাসন ও 15 বছরের তৃণমূল আমল, 49 বছরে পিছিয়ে গেছে বাংলা। শুক্রবারে বিরোধী দলনেতার মুখে ছিল দুই আমলের কথা। এই কারণে দরকার যে 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূলের অপশাসন কুশাসনে এই 49 বছরে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে এবং পরে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। আর শনিবার মোদীর সেনাপতি বললেন তৃণমূল থেকে বাম আমল ভালো ছিল। विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार। আর কি আগুনে যেন ঘি পড়ল। বাম বিজেপিকে এক বন্ধনীতে রেখেই আক্রমণ শানালেন কুণাল ঘোষ। তো রামবাম থিওরিটা আরো এস্টাবলিশ করে দিয়ে গেলেন এই অমিত শাহ। সিপিএম এর মতো একটা অপশাসন, গণহত্যা গণধর্ষণ অপশাসনের সরকার, তাকে প্রশংসা করে গেছেন, বলেছে কমিউনিস্টরা ভালো ছিল। হঠাৎ করে অমিত শাহ কেন আজকে বললেন তার কারণ ভোটে কম পড়ে গেছে। উনি বুঝতে পারছেন যে বামেদের ভোটটা বাড়ছে, ফলে বামেদের ভোটটাকে ভেঙে দেওয়া দিয়ে তৃণমূলকে সাহায্য করা, এটাই কিন্তু আসলে আরএসএস বিজেপির কাজ। তাহলে বিজেপিও কি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে? পিছনে ভোটের অঙ্ক রয়েছে। 24 লোকসভা ভোটে নিরিখে তৃণমূলের ভোট 45.8%, 21 থেকে 0.6% ভোট বাড়ল বিজেপিরও। আর সিপিআইএম 19 ছিল 6.3, 21 4.7 আর এবার 5.7। সেই বাম ভোটেই কি নজর বিজেপির? बंगाल की जनता टीएमसी को कम्युनिस्टों से मुक्ति पाने के लिए, और टीएमसी ने तो कम्युनिस्टों को भी अच्छा कहलाने का काम करा। শাহের মন্তব্য তৃণমূলের থেকে বাম আমল ভালো ছিল। দিল্লি উড়ে যাওয়ার আগে জবাবটা দিলেন তৃণমূলের নাম্বার 2। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না, কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা নেই। যেহেতু উনি তৃণমূলকে নানান রকমভাবে খুঁটির মতন করে সাহায্য করেছেন, ওর সার্টিফিকেট তৃণমূলের দরকার আছে, আমাদের দরকার নেই। বেড়াচাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড সব এখন বিজেপি। সুশান্ত ঘোষের ডান হাতের শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। নরেন্দ্র মোদীর সেনাপতিকে ইতিহাস করার পরামর্শ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। আর অমিত শাহ বলছেন এবার নতুন ইতিহাস রচনা হবে বাংলা। बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त हो गया। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है, टाटा बाय बाय कहने। রোজ রোজ পরিবর্তনের কথা বলছেন শুভেন্দু অধিকারীরা। সেখানে আক্রমণের কেন্দ্রে ছিল এক এবং একমাত্র তৃণমূল। এবার নতুন সুর বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। তৃণমূলের থেকে বাম আমল ভালো ছিল। 26 ভোটে সেটাই এখন বেঙ্গল লাইন বিজেপির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য রাজনীতিতে এখন অন্যতম একটা নাম কি বলুন তো? নাম হচ্ছে হুমায়ুন কবির। আর এই হুমায়ুন কবির এখন নাকি তিনি ভুল স্বীকার করছেন, তিনি নাকি প্রায়শ্চিত্ত করছেন। কেন এই কথা বলছি দেখুন বিশেষ রিপোর্ট। আমি অনুতপ্ত, দুঃখিত। ভোট বড় বালাই, ভোল বদল হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের দাবি লোকসভা ভোটের আগে 70-30-এর হিসেব কষা উচিত হয়নি, তার জন্য তিনি নাকি অনুতপ্ত। প্রকাশ্য সভায় ক্ষমাও চাইলেন হুমায়ুন।
তার বিরুদ্ধে উস্কানি দিয়ে ভোট ভাগের অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী। এতদিন পর হুমায়ুন কবির সেই দায় ট্রান্সফার করলেন, দায় চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাঁধে। আমাকে দেখে বলেছিল অধীর চৌধুরী আবার জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে, তুমি একটা কিছু করো। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। একেবারে মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তাকে ওই ধরনের আপত্তিকর কথা বলতে বলেননি। ভুল স্বীকারেই থামেননি ভরতপুরের বিধায়ক, শপথও নিয়েছেন। হুমায়ুনের দাবি ভবিষ্যতে আর কখনো নাকি কারোর ভাবাবেগে আঘাত করবেন না। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। সামনে আরো একটা ভোট, তার আগে হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা করে ভোটে নিজের দিকে কি টানতে চাইছেন জনতা উন্নয়ন পার্টি। অন্যদিকে তৃণমূলকে হারাতে বারবার হিন্দুদের একজোট হওয়ার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই, তারা ঐক্যবদ্ধ থাকবো, বিভক্ত হব না। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না। এসবের মাঝে রিজিনগরে হুমায়ুনের এদিনে সভায় হাজির ছিল মিম। হুমায়ুনের দলে নাম রয়েছে উন্নয়ন, কিন্তু সাম্প্রতিক সময় হুমায়ুনের বক্তব্যে উন্নয়নের কথা কম, ধর্মের কথা বেশি শোনা গিয়েছে। দুদিন আগে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছিলেন, মন্দির মসজিদ নয়, মানুষের রাজনীতি প্রাধান্য পাওয়া উচিত। যারাই এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ বলছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে ভাই তুমি কাজের কথা বলো, রুচি রুজির কথা বলো, পরিশ্রমের কথা বলো, মজুরির কথা বলো, এই মন্দির মসজিদ হিন্দু মুসলমান হোক না। এসবের পর সেলিম কি দাবি করবেন, তার কথা শুনেই বোধোদয় হলো হুমায়ুনের। হাজার হোক, সেলিমের সঙ্গে বৈঠকের পরেই তো হুমায়ুনের বিবেক জাগ্রত হয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সেলিম নিশানা করলেও জবাব দিলেন না শুভঙ্কর সরকার। বামেদের সঙ্গে জোটের বিষয়ে কার্যত চুপ করেই রইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুধু এটুকু বললেন যে গণতান্ত্রিক পদ্ধতি মেনে দলে আলোচনা করেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, জোটে জট কি হবে না হবে আমরা কিচ্ছু জানি না, কিন্তু এরই মধ্যে সেলিমের হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কি আড়াআড়ি বিভাজন সিপিএম এর মধ্যে। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়। তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। কংগ্রেসকে ঠিক করতে হবে যে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে না বিজেপির সঙ্গে যাবে, এই কথা বলার কারণে অথরিটি তাদের তো নেই। কংগ্রেস তার নিজের পথে চলবে। বামেদের সঙ্গে আদৌ কি জোট হবে কংগ্রেসের? বঙ্গ রাজনীতিতে সেটাই এখন বড় প্রশ্ন। 2016-2021 বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে বাংলায় নেমেছিল বাম ও কংগ্রেস। গত লোকসভা ভোটে জাতীয় স্তরে বিরোধী জোটের অন্যতম অংশীদার ছিল তৃণমূল, কিন্তু বাংলায় তৃণমূলকে ছাড়া কংগ্রেসের সঙ্গে হাত ধরে লড়েছিল বামেরা। বর্তমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, যিনি তৃণমূলের প্রতি অনেকটাই নরম বলে পরিচিত। এরপর রাজ্যে উপনির্বাচনে আর বাম কংগ্রেস জোট হয়নি। 2025 সালে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানায় বামেরা। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে বামেরা জোট বার্তা দিলেও প্রদেশ কংগ্রেসের তরফে সেভাবে সাড়া মেলেনি। এ ব্যাপারে আমি এখন কিছুই বলবো না, তার কারণ আমাদের দলের আভ্যন্তরীণ যে কাঠামো, সেই কাঠামোতে গণতন্ত্র বিরাজ করে। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমাদের যে ওপিনিয়ন উঠে আসবে, যে মত উঠে আসবে, সেগুলোই আগামী দিনে ইমপ্লিমেন্ট হবে। বাংলার সঙ্গে এবছরই ভোট রয়েছে বাম শাসিত কেরলে। দিল্লি কি তাকিয়ে আছে কেরালার ফলাফলের দিকে, যেখানে বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ? কেরল লাইনকে গুরুত্ব দিয়ে বেঙ্গল লাইন নিয়ে একটু ধীরে চলো নীতি নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। জাতীয় রাজনীতিতে শরিক তৃণমূলের বিরুদ্ধে বাংলায় সরাসরি নামতে চায় না কি কংগ্রেস? অধীর বাবুকে যেদিন সরিয়েছে সেদিনকেই এই রাজ্যের কংগ্রেসকে তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে জোট নিয়ে জটের মধ্যে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে সিপিএমে আড়াআড়ি বিভাজন। যে আলোচনাই হোক না কেন, আমাদের দল সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, তার সঙ্গে আপোষ বা সমঝোতা বা জোট করবে না। তো এইটুকু আমার এখনো বিশ্বাস ভরসা যে সিপিআইএম বামপন্থী দলগুলো এই ধরনের মানুষের সঙ্গে সমঝোতা বা জোট করবে, আমি বিশ্বাস করি না। যখন মোহাম্মদ সেলিম কোনো বক্তব্য রাখে তখন সামগ্রিকভাবে পার্টির দুটো কনফারেন্সের মাঝখানে বা দুটো কমিটি বৈঠকের মাঝখানে সেটাই হচ্ছে সর্বোচ্চ বক্তব্য। এখানে অন্যরা কে ব্যক্তিকে কি বললো না বললো সেটা কোনো অপ্রাসঙ্গিক। পার্টি সম্পর্কে বোঝাপড়া তাদের অপরিষ্কার, অস্বচ্ছ, এবং যারা এই ব্যাপারে বলা যায় যে জেনেও না জানার ভান করে, তারাই এসব প্রশ্ন করে। তবে শুক্রবার জোট প্রশ্নে কংগ্রেসের নামই মুখে নিলেন না সিপিএম এর রাজ্য সম্পাদক। কি একাই লড়বে সামনের বিধানসভা নির্বাচনে? এখানে তো সিপিএম একা আছে, তারপরে বামফ্রন্ট, তারপরে বামফ্রন্টের বাইরে আরো ছোট খাটো মাঝারি বামপন্থী দল আছে, তাদের সবাইকে নেব। আর এই নিয়েই বামেদের কটাক্ষ করেছেন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক হওয়া শঙ্কর ঘোষ। যখন যেমন তখন তেমন, এটাই হচ্ছে বামেদের রাজনীতি। কি হবে জোটের ভবিষ্যৎ? বাম কংগ্রেস কি ফের কাছাকাছি আসবে, নাকি 26-এ তৃণমূল এবং বিজেপি বিরোধী জোটের সমীকরণ অন্যরকম হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আবহ, আর সেই এসআইআর ইস্যুতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে, কিন্তু তার আগেই ভবানীপুরে তিনি বিএলএদের নিয়ে রীতিমতো ক্লাস নিলেন। দেখুন একবার। এসআইআর ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরতে চাইছে তৃণমূল। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবার নিজের বিধানসভা ভবানীপুরে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, অল্প বিস্তর ভুলে যাদের নাম বাদ যাচ্ছে, যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা চাই। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দিচ্ছে। এরই সঙ্গে ৬৩ এবং ৭২ নম্বর ওয়ার্ডে জোর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, মনে রাখবেন এবারের লড়াই দুরাচারের বিরুদ্ধে লড়াই। কাদের নাম বাদ করছে অল্প ভুলে, সেই তালিকা, পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠানো নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ সামনেই দিল্লি অভিযানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী যে 3টি ওয়ার্ডের কথা বলেছেন, গত লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলাফলের ভিত্তিতে ৬৩ নম্বর ওয়ার্ডে বিজেপি ১,৪৬৮ ভোটে এগিয়ে, ৭২ নম্বর ওয়ার্ডে তারা এগিয়ে ১,৮১৫ ভোটে। আবার যে ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বহু নাম ইচ্ছে করে বাদ দেওয়ার অভিযোগ, গত লোকসভা ভোটে সেই ওয়ার্ডেই তৃণমূল এগিয়েছিল ১২,৩২৫ ভোটে। সব মিলিয়ে লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে বিজেপি 5টি ওয়ার্ডে এগিয়ে, তৃণমূল এগিয়ে 3টিতে। আর এই পরিসংখ্যানই কি চিন্তায় রাখছে তৃণমূলকে? ভবানীপুর কেন্দ্র, যেখানে বহু অবাঙালি ভোটার আছেন, যারা বিভিন্ন সময়ে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপিকে ভোট দিয়েছেন। ভবানীপুর কেন্দ্র নিয়ে আশাবাদী বিজেপি শিবিরও তারা টার্গেট করছেন এই কেন্দ্রকে। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। সব অবাস্তব কথাবার্তা। ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না তাকায়। আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। পাগলের কথা তো কোনো উত্তর হয় না। ও পাগলা হয় না, সমঝানে সে সমঝে না। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না, মুখ্যমন্ত্রীও হবেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী দলের নেতা ও কাউন্সিলরদের রোজ মানুষের দরজায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। বিএলএদের বলেছেন স্ক্রুটিনি আরও বেশি করতে। তাহলে ভবানীপুর বিধানসভা যে আগামী নির্বাচনে তৃণমূলের জন্য নেহাতি কেকওয়াক হবে না, সেটা বুঝেই ফাঁক ফোকরগুলো ঢেকে ফেলতে চাইছে তৃণমূল নেতৃত্ব। জল্পনা তুঙ্গে, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। রাজা করে তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা। গুপি গায়নের সেই বিখ্যাত গান মনে পড়ে গেল একজনের কাণ্ড কারখানা দেখে। এই সময় দাঁড়িয়ে, যার নাম অসীম বসু, তিনি 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কি করলেন? আচ্ছা, এর আগে তো তৃণমূল নেতৃত্বের মুখে এসআইআর নিয়ে নানাবিধ ধমক চমক শোনা গিয়েছিল, নানা রকমভাবে সমালোচনা শোনা গিয়েছিল, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অসীম বসু, কাউন্সিলর অসীম বসু, তিনি এবার একেবারে শুনানি কেন্দ্রে ঢুকে গিয়ে রীতিমতো ধমকালেন, চমকালেন। তার ওই চিৎকার শুনে সেখানে যারা এসেছিলেন শুনানি কেন্দ্রে হিয়ারিংয়ে, যাদের ডাক পড়েছিল, তাদের একেবারে পিলে চমকে গেল। লাশ কাটা ঘরে
পড়ে আছে লাশ, লাস্যময়ীরা করে উপহাস। বাবার নাম লিখেছে কুত্তাবাবু, মায়ের নাম লিখেছে কুতিয়া দেবী। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে, ওনাদের দিতে হবে। ধরে আনার কথা ছিল, কলকাতার কাউন্সিলর অসীম বসুকে বেঁধে আনলেন। ভবানীপুরের শরৎ বোস রোড, সেখানেই একটি স্কুলে চলছিল এসআইআর শুনানি। আচমকা সেখানে হাজির হন স্থানীয় কাউন্সিলর এবং পৌঁছেই ফোঁস করেন। অসীম বসু শুনানিতে কোন ভোটারের কাছ থেকে কোন নথি নেওয়া হচ্ছে সেটা জানাচ্ছেন না বিএলও। কোনো রিসিপ্ট কপি পাচ্ছেন না ভোটাররা। উনি প্রমাণ করবেন কি করে যিনি কি ডকুমেন্টস দিয়েছেন? আজকের দিনে যদি ভোটার লিস্টে নাম না থাকে তার কাছে কি প্রমাণ আছে? এরপরই সরাসরি চক্রান্তের অভিযোগ তুলে দেন ভবানীপুরের দাপুটে নেতা। এক এক জায়গায় এক এক রকম নিয়ম কেন? ভবানীপুরের জন্য একরকম নিয়ম, অন্য জায়গার জন্য একরকম, এরম ভাবে হারাবে? সেগুলো বালি ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিন। বাংলায় এইভাবে হারানো যাবে না, এই কারচুপিং করে হারানো যাবে না। ইলেকশন কমিশন নগ্ন হয়ে গেছে, বিজেপির কথায় কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর ধারে ও ভারে অন্যান্য কেন্দ্রের থেকে এগিয়ে। সেই গুরুত্ব এবার আরও বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ভবানীপুরের ঘরের মেয়েকে চ্যালেঞ্জ করে বসে আছেন। ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা যেহেতু ঘুরতে ফিরতে ভবানীপুরে তৃণমূলকে হারানোর কথা বলছেন, তাই কি এসআইআর এর শুনানিতে চক্রান্তের গন্ধ পেলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর? নেতাকে সামনে পেয়ে কিছু ভোটারও কমিশনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। হিয়ারিং নোটিশ পাওয়ার আগে অলরেডি ডকুমেন্টস একবার জমা দিয়েছি, কিন্তু স্টিল উই হ্যাভ রিসিভড নোটিস ফর হিয়ারিং। একবার কিন্তু আমরা ডকুমেন্টস দিয়েছি। তৃণমূল কাউন্সিলরের হম্বিতম্বিতে এসআইআর এর কাজ থমকে গিয়েছিল ওই শুনানি কেন্দ্রে। এভাবে কোনো জনপ্রতিনিধি কি শুনানি কেন্দ্রে ঢুকে পড়তে পারেন? 30শে ডিসেম্বর 2025 হুগলির চুঁচুড়ায় এক শুনানি কেন্দ্রে ঢুকে একইভাবে তোড়পেছিলেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। তার উপস্থিতিতে শুনানি কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। সেই ট্র্যাডিশনই কি ভবানীপুরে বয়ে আনলেন অসীম বসু? এসআইআর বিরোধিতাও হলো, ভবানীপুরে কমিশন এবং বিজেপি যে চক্রান্তের বীজ বুনেছে সেই অভিযোগ ভাসিয়ে দেওয়াও হলো। আবার তৃণমূল নেত্রীর বিধানসভা কেন্দ্রে তার অনুগত হিসেবে প্রতিবাদের আগুন জেলে সংগঠনে নজর কাড়াও হলো। একসঙ্গে অনেকগুলো ঢিল ছুড়ে বাংলায় কমিশন ও তৃণমূলের দ্বৈরথকে কি আরও এক ধাপ এগিয়ে দিতে সফল হলেন তৃণমূল কাউন্সিলর? ক্যামেরায় অমিতের সঙ্গে সায়ন্ত, TV9 বাংলা। ভোটবঙ্গে আজব রঙ্গ। শাসক নেতারা মুখ খুললেই যেন হুমকি হুঁশিয়ারি স্রোত, দিকে দিকে যেন ভাষা সন্ত্রাস। কেউ কেউ বিজেপি কর্মীদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন, আবার কেউ এক কদমে গিয়ে কঞ্চি দিয়ে পেটানোর নিদান দিচ্ছেন। পিছিয়ে নেই বিজেপিও, তারাও হুমকি দিচ্ছে পুলিশের উদ্দেশ্যে। বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। কঞ্চি দিয়ে যদি মাইতে হতে সিটপিটানি ওঠে দিব, কেন সরকার চেষ্টা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। ভোট আসছে, পাল্লা দিয়ে বাড়ছে হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি। কেউ বেঁধে রাখা শাসানি দিচ্ছেন, কারো মুখে কঞ্চি দিয়ে মারার হুমকি, কেউ আবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস আবার বেপরোয়া। আমরা মনে করলে কি না করতে পারি? আমরা মনে করলে বর্তমান শহরে বিজেপিকে মিটিং করে দিতে পারি। 5 মিনিটে মিটিং করে বলে দেবো এখানে মিটিং হবে না, সব গুটিয়ে চলে যাবে। বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। গলা চড়িয়ে পাল্টা বিজেপি বলছে এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস এই ধরনের হুমকি দিয়ে থাকেন এবং বাংলায় হিংসা রাজনীতি জন্মদাতা সিপিএম, তারপরে সেটাকে পালন করছে তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচন আসছে, আর সেই পরিকল্পনা নিয়ে আবার একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক বিজেপি নেতাদের বেঁধে রাখার হুমকি দিচ্ছেন যখন, জলপাইগুড়ির তৃণমূল নেতাই বা কেন পিছিয়ে থাকেন? জেলার SC, ST, OBC সেলের সভাপতি কৃষ্ণ দাস এক কদম এগিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বাঁশঝাড়ে বেঁধে কঞ্চি দিয়ে পেটানোর হুমকি দিয়ে দিলেন। তোর মতো কলেজের প্রফেসর আমার দরকার নাই। বাঁশঝাড় আছে না, বাসানি একালে মিলমিল আকালি, এককালে মিলমিল আকালি বাঁধ দিয়ে তো 4টাও গোঠে ওঠে তো মাটি মতো গোয়া।
তাহলে কঞ্চি দিয়ে যদি মাইতে হতে সিপিটা নিয়ে ওঠে দিব হ্যাঁ কেন হুমকি হুঁশিয়ারি কি শাসক দলের নেতাদের একচেটিয়া অধিকার? বিরোধীরাও হুঁশিয়ারি দিতে পারে। সরকার বদল হলে পরিস্থিতি অন্যরকম হবে। পুলিশকে কার্যত এভাবেই শাসালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। এইবার দিদি আসার পর সেই একই রকম কাজ আপনারা করছেন, আপনাদেরকে ফল ভুগতে হবে। এরকম ভাবে এক পেশে ভাবে পার্টিশন ম্যানারে কাজ করবেন না। এটা কিন্তু শুধু আমার সতর্কবাণী না, সরকার চেঞ্জটা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি অনেকদিন ধরেই তেতে রয়েছে। 26-এর বিধানসভা ভোট হতে এখনো কিছুটা সময় বাকি। তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির প্রতিযোগিতা চলছে। তার সঙ্গে রাজনৈতিক অশান্তি তো নিত্যদিনের বিষয়। এখনই যদি এই ভাষা হয়, ভোটের সময় কি হবে? মনতোষ পোদ্দার ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি ক্ষমতা এলে 45 দিনের মধ্যে উন্মুক্ত জায়গায় কাটা তার বসবে। ব্যারাকপুরে দাঁড়িয়ে কর্মী সম্মেলনে বাংলার মানুষকে এমনটাই প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মালদায় অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। এই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা তৃণমূলের। দীর্ঘদিন লড়াই করতে করতে দুই প্রতিপক্ষ কি পরস্পরকে চিনতে পেরে যায়? বারাকপুরের কর্মী সভায় অমিত শাহ কি বলবেন সেটা তৃণমূল আগাম জানল কি করে? অমিত শাহের সভা শুরুর আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ পার্থ ভৌমিক যৌথ সাংবাদিক বৈঠক করলেন। বারবার আসছেন, আমাদের বাংলাদেশি বলছেন, রোহিঙ্গা বলছেন। অনুপ্রবেশে মদতের অভিযোগে বিজেপিকেই দুষল তৃণমূল। গ্রেপ্তার হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য মালদার বিজেপির বুথ সভাপতি। তৃণমূলের অনুমান মতোই অমিত শাহের কর্মী সভায় অন্যতম অভিযোগের বিষয় অনুপ্রবেশ। অভিযোগ করলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বিএসএফকে কাঁটাতার দেওয়ার জমি দেয়নি রাজ্য সরকার। ममता बनर्जी, आप हमें जगह नहीं दे रही, भूमि नहीं दे रही हो, इसके कारण फेंसिंग पूरी नहीं होती। नदी नाले से, दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं उनको आपका पटवारी रोकता नहीं। প্রোটেকশন কে দেবে? গরু পাচার নিয়ে বদনাম করেছেন, সীমান্তে সুরক্ষা নিয়ে বদনাম করেছেন, প্রত্যেকটা দেখা উচিত আপনাদের। आपका पुलिस वाला रोकता नहीं है और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही है। আমাদের এখানে ল অ্যান্ড অর্ডারে গন্ডগোল হলে আমাদের স্বরাষ্ট্র দপ্তর বা হোম যারা তারা দেখবে, আপনাদেরটা কে দেখবে? मगर मैं बंगाल की जनता को कहकर जाता हूं, आप ऐसा मत सोचना कि हाई कोर्ट के जजमेंट के बाद भी ममता बनर्जी ये भूमि बीएसएफ को देगी, वो नहीं देगी, क्योंकि उनका वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার দেয়া হবে। बंगाल की जनता को ये भी कहना चाहता हूं कि 31 को ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। ये हमारा बंगाल की जनता से वादा है और हमने कर कर दिखाया है। অমিত শাহের আশ্বাস কি ভোটের ফসলে দাঁত ফোটাতে পারবে? সীমান্তবর্তী জেলাগুলিতে এই প্রতিশ্রুতি প্রচার করে সুফল পাবে বিজেপি? ফেন্সিং না হলে পরে ইন্টারনাল সিকিউরিটি আমাদের স্টেকের উপরে, ভারতবর্ষের সুরক্ষা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আর এরা দেশের কথা ভাবে না, দশের কথা ভাবে না, শুধু নিজের পরিবার আর নিজের কথা ভাবে। এদেরকে রাখার কোনো যৌক্তিকতা নেই, বাংলার মানুষ রাখবে না। বাম জমানায় অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিয়মিত দুষতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মমতা নিজেই ক্ষমতায়, বিজেপি একই অভিযোগ তুলছে তাঁর বিরুদ্ধে। घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं,
हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते, उनसे आप क्या ही आशा रखिएगा। বাংলায় সরকার বদলায়, অনুপ্রবেশ ইস্যু অবিকল থাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিওয়ারের সেই বিখ্যাত ডায়ালগটা মনে আছে? অমিতাভ বচ্চন শশী কাপুরকে বলছেন যে আমার কাছে বাংলো আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে? উত্তরে শশী কাপুর বলছেন যে মেরে পাস মা হ্যায়, মানে আমার কাছে মা আছে। ঠিক সেরকমই তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, কিন্তু তাদের কাছে মা আছে, মানে তাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার হিংসার ঘটনার 14 দিন পর এনআইএ তদন্তভার নিয়েছে, আর ভোটের আগে এনআইএর এই তদন্তভার নেওয়াকে রাজ্যের শাসক দল ষড়যন্ত্র হিসেবে দেখছে। ঝাড়খণ্ড ও বিহারে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে অগ্নিগর্ভ হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পরপর দুদিন বেলডাঙ্গায় রাস্তা অবরোধ, রেল রোকো, বাস ভাঙচুর, হোটেলে হামলা, সাংবাদিক পেটানোর মতো ঘটনা ঘটেছিল। পরপর দুদিন বেলডাঙ্গা অশান্ত হলেও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জুম্মার নামাজের পর স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, তাঁর হাতের বাইরে বেরিয়ে গেছে পরিস্থিতি। যেন এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। 15 দিন পর সেই ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয়েছে। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় পুলিশ তদন্ত করছিল। 35 জনকে গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদ পুলিশ। সেই মামলার কাগজপত্র হাতে পেয়েছে এনআইএ। দায়িত্ব পেয়েই মুর্শিদাবাদ পৌঁছে গেছেন তদন্তকারীরা। মুর্শিদাবাদে পৌঁছে পুলিশের বড় কর্তাদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নেমে পড়েছেন অশান্তির নেপথ্যের কারণ খুঁজতে। পৌঁছেছেন ঘটনাস্থলে। কেন, কারা অশান্তির আগুন ছড়ালো? কেন ময়নাতদন্তে খুনের প্রমাণ না পাওয়া গেলেও ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ করা হলো? উস্কানির পিছনে কারা আছে? এনআইএ তদন্তে সব তথ্য সামনে আসবে বলে আশাবাদী বিজেপি। না, এনআইএ ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে। ঝাড়খণ্ড পুলিশ, যেখানে বিজেপি সরকার নেই, তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা। এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই। তারপরেও যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ সেখানে হয়েছে, যদি কোনো অন্য ধরনের শক্তি যদি এতে ইনভলভ থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। আর সেক্ষেত্রে তদন্তের জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা, কারণ পুলিশের সেই জুরিসডিকশন নেই যে তারা এই ধরনের কিছুতে কাজ করবে। বেলডাঙ্গা অশান্ত হতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিল রাজনীতি। অধীর চৌধুরী আর হুমায়ুন কবির সঙ্গে সঙ্গে কদিন পর ঘটনাস্থলে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। পারস্পরিক উস্কানির অভিযোগ করেছিল সব রাজনৈতিক দলই। এনআইএ তদন্তভার হাতে নিতেই নতুন ষড়যন্ত্রের কথা বলছে তৃণমূল কংগ্রেস। এগুলো তো বিজেপির শাখা সংগঠন। সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে। এগুলো তো আমরা জানি, এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। আমরা ওই সিনেমার বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা আয়, মমতা ব্যানার্জি আয়। এর আগে 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়, 2024 সালে মাওবাদী যোগসাজশ ও টাকা পাচারের অভিযোগে, 2024 সালে কলকাতা বিমানবন্দরের কাছে বাইকে বিস্ফোরণের ঘটনায়, 2022 সালে ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে, বীরভূমে বিস্ফোরক উদ্ধার ও ইকবালপুরে অশান্তির তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ। সেই তালিকায় যুক্ত হলো বেলডাঙ্গা। আপাতত রাজ্য রাজনীতি যে তদন্তের আঁচে হাত সেঁকছে। সুজয় পাল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কথায় বলে পুলিশের ছিল নাকি 36 ঘা, কিন্তু পুলিশকে যদি রাজনীতি ছোঁয়ে তাহলে কি হবে? কি হবে সেটা বোধহয় বোঝা যাচ্ছে রাজ্য জুড়ে পুলিশের এই রদবদলে। গতকালই কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের রদবদল করেছে রাজ্য সরকার। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা বারংবার বলছেন যে এটা রুটিন বদলি। এরই মধ্যে দেখা গেল যে বিনীত গোয়েলের মতন অফিসার তিনি আবারও একটা গুরু দায়িত্ব পেয়েছেন। আর বিরোধীরা বলছে এটা আসলে তিলোত্তমা ধর্ষণ আর খুনের কলঙ্ককে মুছে ফেলার চেষ্টা। রাজ্যের শাসকের উদ্ধত্ত হিসেবে গোটা বিষয়টাকে দেখছে বিরোধী শিবির। পুলিশ কারণ নয়, পুলিশ শুধু শাসকেরই হয়। রাজ্য রাজনীতিতে এই কথাটা বহুদিন ধরে চলে আসছে। ভোটের মুখে রাজ্য পুলিশের রদবদলের পরেও সেই আশঙ্কার বার্তাই শোনা যাচ্ছে বিরোধী দলের নেতাদের মুখে। পীযূষ পান্ডে এমনি খারাপ লোক নয়, কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না। রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিরেক্টর জেনারেল রাজীব কুমারকে নিয়ে অভিযোগের অন্ত ছিল না বিরোধীদের। রাজীব জমানার অবসান ঘটিয়ে শুক্রবারই রাজ্য পুলিশের ডিজির দায়িত্বভার নিয়েছেন পীযূষ পান্ডে। তাঁকে ঘিরেও আশঙ্কার দোলাচলে বিরোধী দলনেতা। ও পীযূষ পান্ডেকেও
রাজীব কুমার, মনোজ ভার্মা, বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে, যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন, এই কাজই করতে হবে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে অবশ্য প্রথম প্রতিক্রিয়ায় পুলিশ ফর পাবলিকের বার্তাই দিচ্ছেন, আমরা একটা টিমের হিসাবে কাজ করব। এখানে আপনাদের পাবলিকের জন্য আমরা আছি, পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা যেন প্রপার পুলিশিং করতে পারি, যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা মুখ্যমন্ত্রী তার ভোটের দিকে তাকিয়ে এবং তার নিজের লুঠের রাজত্বের দিকে তাকিয়ে এই বদলগুলো করেছেন। বাংলার মানুষ বুঝতে পারছে এটা ভোটের জন্য, ভোটের দিকে তাকিয়ে। রাজ্য পুলিশের কমিশনার পদে এসেছেন সুপ্রতিম সরকার। সূত্রের খবর, দায়িত্বভার নিয়েই প্রথম বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, পুলিশ কমিশনারের নাম নিয়ে কেউ প্রভাবিত করার চেষ্টা করলেও যেন কোনো রকম বাড়তি সুবিধা না দেওয়া হয়। কিন্তু বিরোধী দলের নেতারা কি তাতে নিশ্চিন্ত হতে পারছেন? সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছিল, কৃষকদের আন্দোলন চলছিল, সেই সময় এই সুপ্রতিম সরকার, যিনি বামফ্রন্ট সরকারের অত্যন্ত কাছের একজন অফিসার ছিলেন, বলা ভালো কোলের অফিসার ছিলেন, তিনি কৃষকদের উপর লাঠিচার্জ, মহিলাদেরকে ভ্যানে তোলা, এই ধরনের কাজ সিঙ্গুরে করেছিলেন। মানে সুপ্রতিম সরকার আগে বুদ্ধদেব বাবুর কোলে বসে থাকতেন, এখন সুপ্রতিম সরকার আবার চলে এসছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে। বিরোধী বলা ভুল, এটা বিজেপির এই ধরনের অভিযোগ করা স্বাভাবিক, কারণ এটাই ওদের মধ্যে সব সময় চলে। পুলিশের রদবদলের ক্ষেত্রে আরও একটি চর্চিত নাম বিনীত গোয়েল। আরজিকর কাণ্ডের সময় বিস্তর বিতর্ক হয়েছিল তাঁর ভূমিকা নিয়ে। সেই বিনীত গোয়েলকে আনা হয়েছে এডিজি আইন শৃঙ্খলা পদে। তাঁর পদোন্নতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। বাংলার মানুষ এটা বুঝে গেল যে আসলে আরজিকর কাণ্ডে কিংবা অভয়া কাণ্ডে অপরাধীদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী দৃঢ় এবং সিদ্ধহস্ত, সেই কারণেই বিনীত গোয়েলকে নিয়ে এসেছেন। এই তরজার আবহেই পুলিশকে হুঁশিয়ারি দিতে গিয়ে নতুন বিতর্ক খাড়া করেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এরকম ভাবে একপেশে পার্টিশন ম্যানারে কাজ করবেন না, এটা কিন্তু শুধু আমার সতর্কবাণী না। সরকার চেঞ্জটা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। পাল্টা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ তুলে পদ্ম শিবিরকে নিশানা করেছে তৃণমূল। ওরা এই উন্নাও কাণ্ডে যারা ধর্ষণ করে তাদের মালা দিয়ে বরণ করে, ওদের মাথায় এটাই চলে যারা অন্যায় করবে তাদের পুরস্কৃত করে। অতএব ওই বিকৃত মানসিকতা দিয়ে ওদের এটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। পুলিশের গায়ে উর্দি আছে না শাসকের জামা, তা নিয়ে বিতর্ক নতুন নয়। যেই ক্ষমতায় থাকে তার বিরুদ্ধেই পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ বারবার উঠেছে। এই তকমা ঝেড়ে ফেলা কি আদৌ সম্ভব? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঁশের কঞ্চি গ্রাম্য জীবনে যার বহুল ব্যবহার রয়েছে। কেউ মাচা বানান, কেউ আবার হস্তশিল্পে ব্যবহার করেন। কিন্তু লোহার রডের জায়গায় এই কঞ্চি দিয়ে ড্রেন একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আর এই নর্দমায় দুর্নীতির গন্ধ পেলেন এলাকার মানুষজন, ক্ষোভে ফেটে পড়লেন। উত্তর 24 পরগনার মাটিয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ দেখল শাসক দল। মেম্বার প্রধানের পদত্যাগ চাই, দিদি আমাদের টাকা দিচ্ছে, সেটা আমাদের গ্রামে কি উন্নয়ন হচ্ছে? ঢালাইয়ের স্ল্যাবের নিচে রড কোথায়? এই যে কঞ্চি, ঢালাইয়ের জন্য প্লাস্টিকের ঢাকনা সরাতেও সেই কঞ্চির সারি। লোহার রড নয়, বাঁশের কঞ্চি দিয়েই কিনা তৈরি হচ্ছিল ড্রেনেজ স্ল্যাব। রাস্তার কাজেও যে বিস্তর গোলমাল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এমন কাজের নমুনা দেখে চোটে লাল উত্তর 24 পরগনার মাটিয়ার রাজেন্দ্রপুরের বাসিন্দারা। কাজই বন্ধ করে দিলেন তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রধানের পদত্যাগের দাবিতে গলা চড়িয়েছেন এলাকাবাসী। এরকম প্রধান আমরা চাই না, টোটালি চাই না। যেখানে আগুন জ্বলছে সেখানে প্রধান এসে যদি নেভাতেই না পারে তাহলে সেরকম প্রধানের কি জন্য আমরা রাখবো? শুধু এলাকার লোকজনই নয়, স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ পর্যন্ত দলের প্রধানকে তুলোধনা করেছে। 37 ফুট ড্রেন, এর উপরে এক দুখানা ইট গেটে তাড়াতাড়ি স্ল্যাব দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল। গ্রামবাসীরা এই কাজটা বন্ধ করার জন্য বলেছিলাম। টিএমসি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে 4-5 জনের নামে কেস দিয়েছে। মানুষের ক্ষোভ টের পেয়ে ইঞ্জিনিয়ারকে দেখাচ্ছেন তৃণমূলের প্রধান। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে রিপোর্ট করে, আমি তার উপযুক্ত ব্যবস্থা নেব। আমি কারোর কথা রাস্তায় কে কি বলেছে, কি করেছে না বলেছে এই বিষয় নিয়ে তো আমি কি আর বলবো? আমি কিছু বলতে পারি?
গত পঞ্চায়েত ভোটে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 17টিতে জেতে তৃণমূল, 5টিতে সিপিএম। কিন্তু গত লোকসভা ভোটে পঞ্চায়েত প্রধান ও তার এক তৃণমূল সদস্যের আসনে লিড পায় বিজেপি। মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই 26-এর লড়াইয়ে এগোতে চাইছে বিজেপি। জোরপূর্বক পঞ্চায়েত দখল করে বসে এই দুর্নীতি করার জন্যই এদের মূল লক্ষ্যই এই ধরনের দুর্নীতি করে নিজেদের পকেট ভর্তি করা। বাঁশের চেয়ে কঞ্চির দলের মতন তৃণমূলের প্রধানের চেলা চামুন্ডারা ময়দানে নেমে পড়েছে। তারা নাকি হুমকিও দিচ্ছেন, তাতে মানুষের ক্ষোভ আটকানো যাবে কি? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ তুলেছিল, আবাসের টাকা দেওয়া কেন্দ্র বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জানিয়ে দেন এবার থেকে আবাসের টাকা রাজ্যই দেবে। সেই মতন টাকা দেওয়াও চলছিল, কিন্তু তাঁরই দলের কুচনেতারা যে সেই টাকা থেকেও কাটমানি নেবেন সেটা কে জানতো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প, যে প্রকল্পের তিনি টাকা দিচ্ছেন, সেই প্রকল্প কি এবার ভেস্তে যাবে? তৃণমূলের কুচনেতারা, একেবারে গ্রাউন্ড লেভেলের নেতারা কি এবার সেই পরিকল্পনাই করছেন? এই কাগজের টুকরোটাতেই ছিল সরকারি ঘর পাওয়ার আশা, কিন্তু কাটমানি দিতে না পারায় সেই ফর্মটাই ছিঁড়ে ফেললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ তেমনটাই। নদিয়ার নাকাশিপাড়ায় টিনের চালের বাড়ি জাহিদুল শেখের। আবেদন করেছিলেন সরকারি ঘরে, কিন্তু সার্ভে ও তালিকায় নাম তোলার জন্য দিতে হবে 20,000 টাকা, না হলে টিনের বাড়ি টিনেরই থাকবে। স্পষ্ট বলে দেন বীরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উকিল আলী মণ্ডল। আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তারপরে ঘরে ইনকোয়ারি করাবে বলছে। ঘরের ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, বা এটাও আমাকে বলেছে যে তুই যা পারিস করে নিগা, তোকে আমি ঘর দেব না। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদুল শেখ। অভিযোগ শুনে তৃণমূল পঞ্চায়েত সদস্য চক্রান্তের তত্ত্ব আওড়ে দিয়েছেন। আমাদের কর্মচারী যখন ওখানে ইনকোয়ারি করতে যায়, ওই পরিস্থিতিতে ওকে গালিগালাজ করে এবং হেনস্থা করে এবং ওর উপর চড়াও হয়। চক্রান্ত তার বিরুদ্ধে হচ্ছে, নাকি তার মতো কিছু পার্টি কর্মী ভোটের আগে রোজগারের চক্র ফেঁদে বসেছেন? কারণ অভিযোগ যে একটা নয়, আরও আছে। নদিয়ার নাকাশিপাড়া থেকে বাঁকুড়ার শালতোরা, অভিযোগটা একই রকম। পঞ্চায়েত প্রধানের দাবি মতো 12,000 টাকা দিতে না পারায় আবাসের তালিকা থেকে 11 জনের নাম বাদ। কিন্তু দোতলা বাড়ির মালিক পঞ্চায়েত প্রধান নিজের নামটা ঠিক ঢুকিয়ে দিয়েছেন তালিকায়, যদিও তার দাবি তিনি ভাড়া বাড়িতে থাকেন। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে, আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন বাড়ির জন্য বাংলার মানুষকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। তোমাদের দয়া দরকার নেই, আমাদের মতো করতে দাও। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিখিরি নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যে সরকারি টাকা দিচ্ছেন তার দিকে যে তৃণমূলের নিচু স্তরের একটা অংশ চাতক পাখির মতো তাকিয়ে, ভোটের আগে এই যে বড় করে খাওয়ার সুযোগ। মহাদেব কুণ্ডু ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলটা লক্ষ্য করা যাচ্ছে। সামনেই নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে এই গোষ্ঠী কোন্দল কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে এ রাজ্যের সরকারকে। ঠিক তেমনই একটা জায়গা কোচবিহার। কি পরিস্থিতি দেখুন একবার। আমার মনে হয় এই বিহায়া ভাইস চেয়ারম্যান যিনি আছেন তার দোকানই কাটা। পুরসভা ত্রিসীমানায় নেই বিরোধীরা। উত্তরবঙ্গে এমন একটা বোর্ড নিয়ে গত কয়েক মাস ধরে নাজেহাল তৃণমূল। শেষ হয়েও শেষ হচ্ছে না জল ঘুলিয়েই চলেছে। তৃণমূল নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যান শেষমেশ পদত্যাগ করেছেন, কিন্তু কেন এখনো চেয়ারে ভাইস চেয়ারম্যান? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে। গত বছরে 12ই নভেম্বর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদলের নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। সেই মতো পুরপ্রধানের দায়িত্ব পাওয়ার কথা সৌরভ রায় ও ভাইস চেয়ারম্যান হিসেবে বসার কথা ছিল পপি রায় বর্মনের। 2.5 মাস নাটকের পর সৌরভ অবশ্য পুরপ্রধানের চেয়ার পেয়েছেন, কিন্তু ভাইস চেয়ারম্যান এখনও চেয়ার আলো করে বসে আছেন। দলের জন্যই আমার নাম ভাইস চেয়ারম্যান হিসাবে আলোচিত হয়েছে, তাই দলের সিদ্ধান্ত এই বিষয়ে চূড়ান্ত। তৃণমূলে এক ব্যক্তি এক পদের সওয়াল বারবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে যিনি দলের চিঠিকে উপেক্ষা করে এখনো ভাইস চেয়ারম্যান হিসেবে থেকে গেছেন, তিনি আবার তৃণমূলের ব্লক টাউন সভাপতি। কোথায় নাম এসেছিল না এসেছিল আমরা জানি না,
আমার তৃণমূলের কোনো কর্মীরাই আলোচনা করেছে কিনা জানি নেই। আর যদি করে থাকে তৃণমূল সেই সব কর্মীদের বলবো জেলা সভাপতির সাথে কথা বলার জন্য। হলদিবাড়ি নিয়ে তৃণমূলের চরম টানাপোড়েন, বিরোধীরা কি তার ফায়দা নিতে পারবে? তৃণমূল দল মানে হচ্ছে টাকা মারা কোম্পানি, তো এখানে এই হলদিবাড়ি পৌরসভাও তাই, যে যত টাকা মারতে পারবে শেষ তাদের ভালো একটা দায়িত্ব পাবে। দলের নীতি আদর্শ এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে তার উচিত ছিল অবিলম্বে পদত্যাগ করে পপি রায় বর্মনকে জায়গা ছেড়ে দেওয়া। হলদিবাড়ি পুরসভায় মাত্র 11 জন কাউন্সিলর, আড়াই মাস ধরে মিউজিক্যাল চেয়ারে 3 জন বসে পড়েছেন। পুরসভার পদাধিকারীদের নেম প্লেটের আকার কিন্তু বড় হচ্ছে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। ভোট আসছে, বাড়ির দেওয়ালগুলোতে সাদা রঙের প্রলেপ দিয়ে বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মানে আমার আপনার বাড়ির দেওয়াল এবার একেবারে রাজনৈতিক দখলে চলে যাবে। অর্থাৎ এই রাজনৈতিক লড়াই শুরুর আগেই দেওয়ালে দেওয়ালে লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দুটো লড়াই নিয়ে এখন জোর চর্চা। প্রথমত চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বেনফিকা ম্যাচের ইনজুরি টাইমে গোলকিপারের করা গোল, আর দ্বিতীয়ত অস্ট্রেলিয়ান ওপেনে 38 বছরের নোভাক জোকোভিচের 4 ঘন্টার ম্যাচে জয়। দুই নাছোড় লড়াইকে কুর্নিশ জানাচ্ছে বিশ্ব। এদিকে ভোটের হাওয়ায় বাংলার দেওয়ালেও লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু এই লড়াইতে কুর্নিশ নেই, আছে হাত নিষ্পিস। পাড়ার দেওয়ালে কোন ফুল ফুটবে তা নিয়েই লড়াই। বীরভূমের সাঁইথিয়ায় দেওয়ালে দঙ্গল। সাঁইথিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ড বিজেপির অভিযোগ, ভোটের জন্য তারা যে দেওয়াল বুকিং করেছে সেটা জবরদখল করছে তৃণমূল। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে বিজেপি থানায়, পুলিশ আসতেই দুপক্ষের তুমুল তর্কাতর্কি। ওরা যদি এতই উন্নয়ন করেছে, এতই মানুষের সহযোগিতা করেছে, তাহলে তো এই ওয়ার্ডে হারে কেন? আপনারা যতই গায়ের জোর দেখান, যতই হ্যাংরিম করুন, যতই মারামারি করুন, ভোটের আগে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব অশান্তি তৈরি করা জোরপূর্বক। কারণ কি, আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, এদের কাছে উন্নয়নের কোনো কথা নেই। দেওয়ালের দঙ্গল ডানা মেলেছে মুর্শিদাবাদেও। বিজেপির প্রতীক আঁকা দেওয়াল প্রকাশ্যে মুছে দিলেন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। তার অভিযোগ, কোনো অনুমতি না নিয়ে বিজেপি তার বাড়ির দেওয়াল দখল করেছে। একই সঙ্গে দখল হয়েছে আরও একাধিক তৃণমূল নেতা ও কর্মীর বাড়ির দেওয়াল। তারা ভালো করে চেনে আমার বাড়ি কোনটা, আমার জায়গা কোনটা। তারপরেও আমার নিজস্ব ওয়াল, এই যে ওয়ালটা দেখছেন আমার নিজের বাড়ি, নিজের ওয়াল এবং নিজের জায়গা। জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, রাতের অন্ধকারে এই ঘটনাগুলো ঘটিয়েছে। পাল্টা বিজেপির দাবি, অনুমতি নিয়েই তারা দেওয়াল লিখেছেন। উনি মোছার কে? প্রশাসন মুছবে, নির্বাচন কমিশন মুছবে যদি আমরা অনুমতি না নিয়ে থাকি। জনগণের অনুমতি নিয়ে আমরা লিখেছি, তার প্রমাণ আছে, সঠিক সময়ে জবাব দেবে। ভোটের খেলায় আসন দখলের আগে দেওয়াল দখল অনেক পুরনো রীতি। ভোটের উত্তাপের সঙ্গেই জেলায় জেলায় দেওয়ালে দঙ্গল আরও বাড়বে। বাগানের বদলে এবার জনতার দেওয়ালে ফুল ফোটার পালা। হিমাদ্রি মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে ঘাটালের মানুষজন তো বেশ খুশি। কিন্তু ঘাটালের মানুষের ভালো হয়তো হবে, কিন্তু আরামবাগের মানুষ তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। বন্যার চিহ্নগুলো এখনো চোখের সামনে। বর্ষা আসতে ঢের দেরি, কিন্তু আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশের মানুষ বেজায় চিন্তায়। ঘাটালকে বাঁচাতে কাজ শুরু হয়েছে মাস্টার প্ল্যানের। এই মাস্টার প্ল্যান কি আরামবাগ বা খানাকুলের জন্য বিপদ? ঘাটাল বাঁচবে, ডুববে কি হুগলির এই জনপদগুলো? শুধু ঘাটাল মাস্টার প্ল্যান করলে তো হবে না, তাহলে খানাকুলের মানুষ সেই বিপর্যয়ের মুখেই থাকবে। আমরা ভেসে যাবো, জলের চাপ হবে প্রচুর, আমাদের হানা হবে, চারধারে হানা যেমন হয়ে যাচ্ছে। আরামবাগের ধান্যঘড়িয়া ঘাটাল থেকে শিলাবতী আর বাঁকুড়ার দিক থেকে দ্বারকেশ্বর এসে এখানেই মিলিত হয়, তৈরি হয় রূপনারায়ণ, যা বয়ে চলে হুগলির পাড় ধরে। দ্বারকেশ্বরের জলের স্রোত এমনিতেই বেশি। ঘাটাল মাস্টার প্ল্যানে শিলাবতী স্রোত বাড়বে, যার ফলটা ভুগতে হতে পারে আরামবাগকে। 8এর দশকে ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ ছিল আরামবাগও, কিন্তু এবার ভাবনায় শুধুই ঘাটাল। শুধু ঘাটালকে যদি পরিকল্পনার অংশ গ্রহণ করা হয়, তাহলে বাকি অংশটার অবস্থা কি থাকবে? এটা খুব বিপজ্জনক জায়গায় ভাবা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে
ঘাটালের বন্যা সমস্যার স্থায়ী সমাধান তো হবেই না, বরং তা খানাকুলের বন্যা সমস্যার উপর চাপ আরও বাড়াবে। রূপনারায়ণের নাব্যতা কমেছে। জেলার মধ্যেই আছে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরীর ওপর থাকে ডিভিসির জলের চাপ, একদিকে রূপনারায়ণ, অন্যদিকে মুন্ডেশ্বরী। মাঝে সাঁড়াশি চাপে নাজেহাল অবস্থা হয় খানাকুলের। পুরো চাপটাই যেন হুগলির কাঁধে। এই সরকারের পরিকল্পনা ত্রুটির জন্য ঘাটার মাস্টার প্ল্যান থেকে আরামবাগ সাব ডিভিশন বাদ হয়ে গেল, এবং এটা পরিকল্পনা করেছে আমি মনে করি। আমাদের গেঁয়ো কথায় যাকে বলে আনারিগিরি করে ওইটা ওখানে মাস্টার প্ল্যানটা কার্যকরী হচ্ছে। আরামবাগ মহকুমা সহ আমাদের গোঘাট জলের তলায় তলিয়ে যাবে। মাস্টার প্ল্যান হলে আরামবাগ যে একেবারে বঞ্চিত আমি বলবো না, যেটা দেখুন অরোরা খাল সংস্কার হচ্ছে, একটা জায়গা শেষ হয় আর একটা জায়গা শুরু হয়। এদিকের মানুষ যদি পরিষেবা পায় তাহলে এদিকের মানুষও কিন্তু খুব একটা বঞ্চিত হবে না। ঘাটাল জল যন্ত্রণা থেকে মুক্তির আশায়, আর আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশ আশঙ্কায়। কারো পৌষ মাস, কারো সর্বনাশ বলেই কি। আচ্ছা, ভারতের প্রথম রেলযাত্রী কে জানেন? রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে গিয়ে তিনি প্রথম ট্রেনে চড়েছিলেন। বিষয়টা সেখানে নয়, বিষয়টা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান মানে খানাকুল, সেখানে এতদিন পর্যন্ত কোনো রেল যোগাযোগ ছিল না। 2026 বিধানসভা নির্বাচনের আগে অবশেষে খানাকুল রেল যোগাযোগ পেল। আর এই রেল যোগাযোগে রাজনীতির আগে গতিটাও কিন্তু অনেকাংশে বেড়ে গেল। স্কুলের দেওয়ালে পড়ুয়াদের আঁকা স্টেশনের কল্পনা চিত্র, এতদিন এটা কল্পনাই ছিল, এবার বাস্তবের হাতছানি। দেশের বিরাট রেল নেটওয়ার্কে জুড়তে চলেছে ভারতের প্রথম রেল যাত্রী রাজা রামমোহনের জন্মস্থান খানাকুল। 1830 সালে রাজা রামমোহন রায় ইংল্যান্ড লিভারপুল থেকে ম্যানচেস্টারে রেলে যাত্রা করেছিলেন। এবার তাঁর জন্মভূমিতে পৌঁছবে রেলপথ। খুশি রামমোহনের বর্তমান বংশধর, খুশি রামমোহন রাধানগর। আমার বংশ হিসেবে আমি বা আমাদের যারা ভক্তরা এখানে আছেন, যারা সকলে খুশি, সকলে খুব আনন্দিত আমরা। ইন্দিরা গান্ধী যখন প্রথম রাধানগরে এসেছিলেন তখন শান্তিমোহন রায়, অমরেন্দ্রনাথ আদক, এদের মতো মানুষজন তারা কিন্তু এই রেলের দাবি তুলেছিলেন। আশা করি আগামী দিনে এই রেলপথ হয়ে উঠবে এবং এই রেলপথ বা এই সংযোগ স্থাপন হবে রাধানগরের বা খানাকুল থেকে আরামবাগ পর্যন্তর মাধ্যমে। স্কুল পড়ুয়ারা স্টেশনের নাম রেখেছেন রাধানগর। বাস্তবে স্টেশনের নাম কি হবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু রেল লাইনের সুখবর ছড়িয়ে পড়েছে গোটা খানাকুল জুড়ে। নতুন লাইনের খবরে খুশি পরশুরাও। আরামবাগ থেকে খানাকুল নতুন লাইন, 27 কিলোমিটার এলাকা জুড়বে রেলপথে। পাশাপাশি আরামবাগ তারকেশ্বর লাইনে রসুলপুর জঙ্গলপাড়া হল্ট স্টেশনের ছাড়পত্র। বিধানসভা ভোটের আগে রেল রাজনীতি। খানাকুল ও পরশুরার দুই বিজেপি বিধায়ক গেরুয়া শিবিরের কৃতিত্ব দাবি করছেন। পাল্টা তৃণমূলের দাবি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন করে এসেছিলেন। 1.5 বছর আগে দিল্লি গিয়েছিলাম, সেখানে অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করে আর আমি একটা চিঠি দিয়ে এসেছিলাম যে ইমিডিয়েট আমাদের খানাকুল রাজা রামমোহন রায়ের ভূমি, এই ভূমিকে রেল মানচিত্রে জুড়তে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরশুরাবাসীকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সিঙ্গুরেতে দিদি বলেছে আমি যেগুলো করে গেছি, যে এগুলো সেইগুলো আপনারা শুধু কপি করছেন, আপনারা সেগুলো শুধু ফিতে কাটছেন, তাই এগুলো কিন্তু সমস্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আরামবাগ নয়, রেলের চাকায় জুড়তে চলেছে 2 দিনাজপুর জেলাও। একটি নয়, 2টি নতুন রেলপথ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের ঘোষণা, 2 দিনাজপুর রেল যোগ। ইটাহার থেকে গুঞ্জরিয়া হয়ে গাজল, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ। বহু বছরের প্রতীক্ষার পর এই দুটি রেল প্রকল্প বাস্তবায়িত হওয়ার আলো দেখতে পাচ্ছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্য। সেই জন্য তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এক্ষেত্রেও কৃতিত্ব দাবি তৃণমূলের। 2011 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন, দাবি তৃণমূলের। 11 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পটা চালু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রজেক্টটা চালু করেছিলেন এবং টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়ে গেছিল। আমরা মনে করি এটা ওনার সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যেই ঠিক ইলেকশনের মুখে এই কথাটা বলছে। প্রথম বন্দে ভারত স্লিপার থেকে লোকাল ট্রেনের জন্য নতুন নতুন প্রজেক্ট। 26-এর ভোটের আগে রেলপথে কি বঙ্গজয়ের পথ খুঁজছে বিজেপি? ভোটের পর শুধু নতুন রেলের গতি কমে না গেলেই ভালো। তন্ময় বৈরাগী ও রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।